ডিজিটাল ক্রিয়েটার বলতে আমরা বুঝি ইউটিউবার, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে, কিন্তু এই সব ডিজিটাল প্ল্যাটফর্মের আড়ালে আরও একটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম লুকিয়ে রয়েছে, যেখানকার বর্তমান ইউজার 120 মিলিয়নেরও বেশি। এমন একটা প্ল্যাটফর্ম যেটা তার শুরুর দিন থেকে আজ পর্যন্ত কোনো রকম বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের পাবলিসিটি করেনি। এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা আজকের দিনে তথাকথিত ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করছে, তাও আবার কোনো রকম ব্র্যান্ড প্রমোশন ছাড়াই। OnlyFans খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এক বিশাল অন্ধকার জগৎ গ্রাস করে রেখেছে এই OnlyFans-এর দুনিয়াকে। অনেক কিশোর কিশোরী তাদের ছবি বা ভিডিও বিক্রি করে আয় করছে এই প্ল্যাটফর্মে। যদিও তাদের মধ্যে অনেকেই ডিপ্রেশনে ভুগছেন এবং অনেকে তো আত্মহত্যা পর্যন্ত করেছেন। কিন্তু প্রশ্ন হলো কেন? এই প্ল্যাটফর্মের মধ্যে এমন কি আছে যা মানুষকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে যার দরুন ছেলেরা অত্যাধিক বেশি অর্থ ব্যয় করছে এই প্ল্যাটফর্মের উপরে, এবং কেন মেয়েদেরকে আত্মহত্যার উদ্বেগ এবং হতাশার মুখোমুখি হতে হচ্ছে? এই বিশ্বে এটা কেউ ভাবতেও পারেনি যে কেবলমাত্র ভার্চুয়াল যৌন আনন্দের জন্য যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেটা একদিন এত বড় একটা মার্কিন $1 বিলিয়ন জায়েন্ট তৈরি হবে। এই প্ল্যাটফর্মটা এতটাই বিপজ্জনক যে আপনি যদি একবার এর ফাঁদে আটকে যান তাহলে এটা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আসলে এই সবকিছু শুরু হয় 2010 সাল থেকে, যখন টিমোথি স্টোকলি নিজের আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে গ্ল্যাম ওয়ারশিপ নামক একটি ওয়েবসাইট তৈরি করেন। এই গ্ল্যাম ওয়ারশিপ ছিল OnlyFans-এর একটা ডেমো সংস্করণ, কিন্তু ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের কারণে এটা খুব খারাপভাবেই ব্যর্থ হয়। তবে তার এই প্রথম প্ল্যান ব্যর্থ হওয়ার সাথে সাথে স্টোকলি একটা নতুন ওয়েবসাইট চালু করে, যার নাম সে রেখেছিল কাস্টমস ফর ইউ। এটা এমন একটা ওয়েবসাইট যেখানে মেয়েরা ক্যামেরা শো করতে পারত। প্রথমের দিকে মানুষ এই ওয়েবসাইটটাতে আসতো, মডেলগুলিকে দেখতো, তারপরে তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিকে অনুসরণ করে মডেলগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলতো। সুতরাং মডেলগুলি নিজেদের জন্য তো বিনামূল্যে ট্রাফিক পেয়ে যাচ্ছিল, কিন্তু ওয়েবসাইটটি ব্যবসার দিক থেকে কোনো লাভ পাচ্ছিল না। তবে এরপরে টিমোথি স্টোকলি এমন একটি পরিকল্পনা করেন যেখান থেকে সবকিছু পরিবর্তন হতে চলেছিল। 2016 সালে স্টোকলি একটি নতুন ওয়েবসাইট তৈরি করেন, যেটা ইনস্টাগ্রামের একদম কপি ভার্সন ছিল। শুধু এখানে একটাই পার্থক্য ছিল, যেখানে ইনস্টাগ্রামে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেন, সেখানে এই ওয়েবসাইটে আপনাকে আপনার সময়ের সাথে সাথে কষ্ট করে উপার্জন করা অর্থ দিয়ে তবেই সার্ভিস নিতে হতো। আর যেখানে ইনস্টাগ্রামের ওপরে বিভিন্ন বিধিনিষেধ এবং সাম্প্রদায়িক নির্দেশিকা রয়েছে, সেখানে এটি একটি সম্পূর্ণ মুক্ত বিশ্ব ছিল, তাও আবার কোনো রকম বিধিনিষেধ এবং সীমাবদ্ধতা ছাড়াই। এখান থেকেই OnlyFans-এর ব্যাপারটা শুরু হয় এবং এখান থেকেই সবকিছু পরিবর্তন হতে শুরু করে। এর জনপ্রিয়তার ভিত্তিতে খুব শীঘ্রই একটি ভারতীয় ভার্সন চালু করা হয়, যার নাম দেওয়া হয়েছিল জয়েন মাই অ্যাপ। সত্যি কথা বলতে কন্টেন্ট নির্মাতাদের জন্য এটা একটা অর্থ উপার্জনের মেশিনে পরিণত হয়েছিল। তবে এই সব জিনিস একদিক থেকে খুব আকর্ষণীয় হলেও এর আরও একটি দিক রয়েছে, যেটা কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে থেকে লুকিয়ে রাখা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে কন্টেন্ট তৈরি করেন এমন যে কোনো মহিলা ক্রিয়েটার প্রধানত দুটি সমস্যার সম্মুখীন হন। প্রথমত, এই প্ল্যাটফর্মগুলিতে প্রতিযোগিতা খুবই বেশি, যার কারণে খুব কম মানুষ এমন রয়েছে যারা ভালো অর্থ উপার্জন করে। এবং দ্বিতীয়ত, এই সমস্ত প্ল্যাটফর্মগুলির উপরে কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু অন্যদিকে OnlyFans-এর উপর থেকে রেস্ট্রিকশন সরিয়ে নেওয়া হয়েছিল এবং ক্রিয়েটরদের তাদের কন্টেন্টকে মনিটাইজ করার সঙ্গে সঙ্গে আরও একটি উপায় দেওয়া হয়েছিল, যার মাধ্যমে তারা আরও বেশি অর্থ উপার্জন করতে পারত। এবং এখান থেকেই OnlyFans এবং জয়েন মাই অ্যাপের বিজনেস মডেল শুরু হয়। এই সাইটে পোস্ট করার কোনো সীমাবদ্ধতা ছিল না, যার মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে কোনো কিছু পোস্ট করতে পারতেন, যার বদলে আপনি দর্শকদের থেকে সাবস্ক্রিপশন ফিস নিতে পারেন। সুতরাং সহজভাবে যদি বলা হয় তাহলে এই প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে আর সেগুলো দেখার জন্য দর্শকরা অর্থ প্রদান করেন, আর এর থেকেই যা রেভিনিউ জেনারেট হয় তার 80% কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে দেওয়া হয় এবং বাকি 20% অ্যাপ্লিকেশন নিজে রেখে দেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন মানুষ কার্যত কাউকে দেখার জন্য এতগুলো টাকা খরচ করবে? এখান থেকেই শুরু হয় এক জঘন্য নোংরা খেলা। OnlyFans এবং জয়েন মাই অ্যাপ এই দুটি প্ল্যাটফর্মে যে সকল মহিলা ক্রিয়েটর রয়েছেন, তারা মূলত তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই প্ল্যাটফর্মে ট্রাফিক নিয়ে আসেন, যেখানে পুরুষরা এই মেয়েদের সাথে মেলামেশা করার জন্য অর্থ ব্যয় করেন, আর এই অর্থ ব্যয় করার বদলে ছেলেরা চ্যাটিং, ভয়েস কল, নিউডস ভিডিও কলিং এবং আরও অনেক কিছু পান। আর এই সবের কারণেই OnlyFans-এর সময় কাটানো ছেলেরা দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে। অন্যদিকে এখানকার মডেলরা দিনে দিনে আরও ধনী হয়ে যাচ্ছেন। ধরুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর 10 মিনিটের ভিডিও কলিংয়ের জন্য 7,000 টাকা চার্জ করে। এবারে একটু ভালো করে হিসাব করে দেখুন, একজন ক্রিয়েটর যদি দিনে 30টি ভিডিও কল করেন তবে তার দৈনিক আয় হবে 2,10,000 টাকা, মানে প্রতি মাসে প্রায় 63 লক্ষ টাকার কাছাকাছি। আজকের সময় যেখানে প্রত্যেকের কাছে ইন্টারনেট রয়েছে, আর বলতে গেলে প্রায় প্রত্যেকেই ইন্টারনেট কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা খুব ভালোভাবেই
জানে তাহলে কেন ছেলেরা এই প্ল্যাটফর্মে কাজ করা মেয়েদের জন্য এত টাকা খরচ করছে। আসলে এখানে বোঝার মতো দুটো বিষয় রয়েছে, প্রথমত হিউম্যান সাইকোলজি আর দ্বিতীয়ত ট্র্যাপ সিস্টেম। আর এই সম্পূর্ণ সিস্টেমটাই যুব সমাজের কাছে একটা ফাঁদের মতো কাজ করছে। তাহলে চলুন এই ব্যাপারগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। ডোপামিন বা সুখী হরমোন, এটা এমন একটা হরমোন যেটা আমাদেরকে সেই সমস্ত কাজ করতে বাধ্য করায় যে সমস্ত কাজ করে সাধারণত আমরা খুশি হয়ে থাকি। আর এই ডোপামিনের নিয়ন্ত্রণ হারিয়েই মাঝে মাঝে আমরা ভুল পথে চালিত হই আর অনলিফ্যান্সের মতন অনলাইন পরিষেবার ফাঁদে পড়ে যাই। আর এই সবের জন্য আর কেউ নয়, আমরা নিজেরাই দায়ী। বর্তমান সময়ে বলতে গেলে প্রত্যেকের কাছেই ইন্টারনেটের পরিষেবা রয়েছে, মানে ফ্রিতে পর্নের অবাধ প্রবেশাধিকার। কিন্তু এই প্ল্যাটফর্মটি ছেলেদেরকে এমন একটি অনুভূতি দিয়েছে যা তারা এখনো পর্যন্ত কোনো পর্ন সাইটে পায়নি, আর সেটা হলো দ্য গার্ল নেক্সট ডোর 5। এটা এক আশ্চর্য অনুভূতি। এর মানে হলো যাকে আপনি প্রতিদিন ইনস্টাগ্রামে দেখতেন, যে হয়তো আপনার পাড়াতেই থাকে বা যার সাথে বাস্তব জগতে আপনি হয়তো কথা বলার কল্পনাটুকুও করতে পারতেন না, সেখানে খুব সহজেই আপনি কেবলমাত্র কিছু টাকা খরচ করে তার সাথে কিছু ভার্চুয়ালি অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারছেন, তার সাথে নিউডস ভিডিও কলিং করছেন, অর্থাৎ এক কথায় সেক্স চ্যাট করছেন। আর এই সকল কিছুর মাধ্যমে পেয়ে যাচ্ছেন এক আলাদা লেভেলের ডোপামিন হিট। আর এখানেই কিন্তু আপনি আটকা পড়ছেন। এখন কিন্তু আপনার আর কোনো ধরনের মিনিংফুল রিলেশনশিপের দরকার নেই কোনো ধরনের ডেট করার, আর দরকার নেই নিজেকে উন্নত করার, এবং আপনার ব্যক্তিত্ব নিয়ে কাজ করারও কোনো প্রয়োজন নেই। দরকার রয়েছে কেবলমাত্র আপনার ল্যাপটপ ওপেন করে কিছু পয়সা খরচ করার। ব্যাস, এরপরে আপনি যত বেশি পয়সা খরচ করবেন আপনি ততই বেশি ডোপামিন রিলিজ করে নিজেকে চরম সুখের তৃপ্তি অনুভব করাতে পারবেন। এই অর্জিত অন্তরঙ্গতা বা আনআর্নড ইন্টিমেসি কিছুক্ষণের জন্য দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি মানসিক সমস্যা সৃষ্টি করে, যেটাকে মেডিকেলের ভাষায় ম্যাডোনা ভোর কমপ্লেক্স বলা হয়ে থাকে। এই সময় মানুষ নিজেকে সবকিছুর থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তার কোনো কিছুর সঙ্গে সংযুক্ত থাকার কোনো আগ্রহই থাকে না, বন্ধু, পরিবার, বান্ধবী কারোর সঙ্গেই নয়। আর একবার সবার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেই সে সবকিছু থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। আর এরপরেই জন্ম নেয় এক অদ্ভুত ইচ্ছার, সেই মেয়েদের দেখার ইচ্ছার যাদেরকে আপনি ভালোবাসার জন্য নয় বরং কিছুটা প্লেজার বা আনন্দ পাওয়ার জন্য দেখতে চান। এবার যদি আমি এই প্ল্যাটফর্মে কাজ করা মহিলা ক্রিয়েটারদের কথা বলি, তাহলে বলা ভালো এই প্ল্যাটফর্মগুলি দর্শকদের থেকে মহিলা ক্রিয়েটারদের বেশি ক্ষতিগ্রস্ত করছে। তারা মানসিকভাবে ধরেই নিয়েছে যে তারা কোনো কিছু না করেই ধনী হতে পারবে, আর সেটা শুধুমাত্র তাদের শরীর দেখিয়ে। আমি জানি এটা শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। এখানে বলতে গেলে ভার্চুয়ালি বডি সেলিং এর মতন এক জঘন্য খেলা চলছে। আর এই ভার্চুয়াল বডি সেলিং হচ্ছে হাজার হাজার ছেলের কাছে, আর এর ফলে ছেলেদের মধ্যে সৃষ্টি হচ্ছে অ্যারোডিন ইন্টিমেসির। আর এটা এমন এক ধরনের ইন্টিমেসি যেখানে ছেলেদের কোনো রকম দায়িত্ব থাকে না, তার সঙ্গে থাকে না কোনো কঠোর পরিশ্রমের, থাকে না কোনো অনুভূতি, এবং এর সঙ্গে থাকে না কোনো আবেগ। যেটা থাকে সেটা হলো শুধুমাত্র লালসা, যেটা নিয়ে আসে আমাদের আজকের এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে কিভাবে দর্শক এবং ক্রিয়েটররা এই দুজনেই এই ভার্চুয়াল দেহ বিক্রির ফাঁদে আটকে পড়ছে। তো এর প্রধানত 4টি পর্যায় রয়েছে, আর এই পর্যায়গুলির বৃদ্ধির সাথে সাথে এটি আরও বিপজ্জনক হতে শুরু করে। প্রথম পর্যায়টি হলো এক্সপোজার। একজন ভিউয়ার্স হিসাবে আপনি নিশ্চয়ই অনেক ক্রিয়েটরদের প্রচুর অর্থ উপার্জন করতে দেখেছেন, যা দেখে আপনিও মনে করেন যে আপনারও এমনটাই করা উচিত এই অনলিফ্যান্স বা জয়েন মাই অ্যাপের মতন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন আপনি এই প্ল্যাটফর্মে যোগদান তো করে ফেলেছেন, কিন্তু আপনি কিভাবে এখানে ভিউয়ার্স আনবেন? তো সেটা করতে হলে আপনাকে করতে হবে বেটিং পোস্ট, অর্থাৎ আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে আপনাকে পোস্ট করতে হবে, যেমন ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে। এর ফলে আপনি একটা হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন, এবং এরপরে এই ট্রাফিক আপনার অনলিফ্যান্স এবং জয়েন মাই অ্যাপে চলে আসবে। আর ব্যাস, এরপরেই আপনি অনলাইনে আপনার পোস্ট করবেন, আর তারপরেই আপনার যে বিশাল ভিউয়ার্স রয়েছে তারাই আপনার সেই কন্টেন্ট দেখার জন্য আপনাকে একটা ভালো পরিমাণে টাকা দেবে। আর এমনভাবেই এখন আপনি প্রতিদিন অর্থ ব্যয় করে তার এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে শুরু করবেন। আর এরপরেই শুরু হয় দ্বিতীয় পর্যায়, যেটা হলো আসক্তি। এখন এই ক্রিয়েটর আপনার কাছে শুধুমাত্র একটি মেয়ে নয়, এটা আপনার কাছে একটি আবেগ, যে কারণে আপনি সারাদিন ধরে তার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিকে চেক করতে থাকবেন, এটা দেখার জন্য যে সে তার অনলি ফ্যান্সদের জন্য নতুন কোনো কন্টেন্ট আপলোড করছে কিনা। আর এই সমস্ত কাজ আপনি করতে বাধ্য হবেন, কারণ আপনি একজন অ্যাডিক্টেড মানুষে পরিণত হয়েছেন। আপনার ভেতরে তার জন্য এক লৌকিক অনুভূতির বিকাশ শুরু হতে থাকবে। সুতরাং এখন এটা পরিষ্কার যে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত আপনি কেবলমাত্র তার জন্যই অপেক্ষা করবেন। সব সময় আপনার মনে হবে যে কখন আপনার কাজ শেষ হবে আর কখন আপনি এই ক্রিয়েটরের সঙ্গে সময় কাটাতে পারবেন। এখন বলতে গেলে এটা আপনার জন্য একটা হার্ডকোর আসক্তিতে পরিণত হয়ে গিয়েছে। আপনার যদি টাকা নাও থাকে তাহলে আপনি যে কোনো উপায়ে যে কোনো জায়গা থেকেই কোনো না কোনোভাবে টাকা জোগাড় করে নিয়ে ঠিক চলে আসবেন। এখানেই কিন্তু সবকিছু শেষ নয়, এরপরে শুরু হয় তৃতীয় পর্যায়ে। এখন আপনি বলতে গেলে ধ্বংসের সিঁড়ির এক ধাপ উপরে পৌঁছে গেছেন। এখন আপনাকে শুধুমাত্র একজন ক্রিয়েটর সন্তুষ্ট করতে পারবে না, আপনার মনে হবে আপনি যেন বোর হচ্ছেন। তাই এখন আপনি অন্যান্য ক্রিয়েটরদের থেকে কন্টেন্ট দেখার জন্য
অর্থ ব্যয় শুরু করবেন এবং তাদের সাথেও ঘনিষ্ঠ হতে চাইবেন, এবং এই রকম করতে করতে আপনি কখন যে চতুর্থ পর্যায়ে পৌঁছে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। স্টেজ 4, এখন আপনার মন এমনভাবে প্রোগ্রাম হয়ে গিয়েছে যে আপনার কোনো ধরনের রিলেশনশিপের প্রয়োজন নেই। পরিবার, বন্ধু, গার্লফ্রেন্ড এই সব কিছুরই মনে হবে প্রয়োজন নেই। প্রয়োজন যদি কিছু থেকে থাকে সেটা হলো একটা ল্যাপটপ আর বেশ কিছু মডেলের উপরে খরচ করার জন্য অর্থের। আমাদের শরীরে জিএপি সাধারণত অভিযোজন নীতির উপরে ভিত্তি করে কাজ করে। সহজ কথায়, আপনি যাই করুন না কেন সময়ের সাথে সাথে আপনার শরীর সেটার সহনশীলতা আরো বাড়িয়ে তোলে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি ড্রিঙ্ক না করেন এবং তাকে যদি আপনি একটা বা দুটো ড্রিঙ্ক দেন তাহলে সে সেটাতেই হ্যাংওভার হয়ে যাবে। কিন্তু অন্যদিকে একজন ব্যক্তি যিনি নিয়মিত অ্যালকোহল পান করেন, যদি তাকে আপনি 5 থেকে 6টি ড্রিঙ্কও দেন তবে সেটিও তার উপরে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। আর ঠিক এই একই জিনিস ঘটবে যখন আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। আপনার অজান্তেই আপনি এই ভয়ঙ্কর লুপে আটকা পড়ে যাবেন, যেখান থেকে শুরু হবে ডিপ্রেশনের। এই সময় আপনার কোনো কিছুতেই ইচ্ছা করবে না, রীতিমতো আপনি আপনার জীবনের লক্ষ্য হারিয়ে ফেলবেন। যদিও এই মুহূর্তে জীবনের লক্ষ্যটা গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে, কারণ আপনি ল্যাপটপ খুলে কিছু টাকা খরচ করেই তো ডোপামিন রিলিজ করতে পারছেন। সে যাই হোক, এখন আপনারা কি ভাবছেন সেটা আমি জানি। আপনারা হয়তো এটা ভাবছেন যে এই অ্যাপ্লিকেশনগুলি ছেলেদের জন্য কতটা খারাপ পরিস্থিতি তৈরি করেছে এবং তার সঙ্গে সঙ্গে ছেলেদের জীবনও ধ্বংস করে দিয়েছে। কিন্তু আপনাদের এটা জানিয়ে রাখা ভালো যে এটা কেবলমাত্র গল্পের একটা দিক। যেসব মেয়েরা OnlyFans এবং জয়েন মাই অ্যাপের প্ল্যাটফর্মে যোগদান করে কাজ করছে তাদের জীবন এই ছেলেদের থেকেও বেশি দুর্বিষহ, কারণ ভার্চুয়াল বাজারে নিজেদেরকে বিক্রি করে মহিলা ক্রিয়েটাররা নিজেদেরকে একটা অবজেক্ট বা বস্তুরূপে সবার সামনে তুলে ধরছে, আর নিজেদের এই বস্তুর মতো সবার কাছে পেশ করার কারণেই এই গোটা বিশ্ব তাদের সঙ্গে বস্তুর মতোই আচরণ করছে। আর এটাই হলো এই সমাজের রূঢ় বাস্তবতা। নতুন নতুন মেয়েরা যারা এই প্ল্যাটফর্মে নিজেদেরকে এক্সপোজ করছে তারা মনে করছে যে এখানে কিছু না করেই ধনী হওয়া সম্ভব, কিন্তু বাস্তবে কি সেটা হয়? বাস্তবে এখানে কি ঘটে সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। I did a questions thing. Questions are like, so when are you gonna sleep with me and all this? Like, a lot of them were like that. I don't want to be an object like this. এবারে সত্যি বলতে যে বা যারা এটা দর্শকের পরিপ্রেক্ষিতে দেখছেন অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটরের পরিপ্রেক্ষিতে দেখছেন, আপনি যদি এই ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে এটা আমাদের কর্তব্য ছিল এই সব কিছুর পেছনে যে কালো সত্য রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার, যে সম্পর্কে কেউ কথা বলে না। এখন পরবর্তী সিদ্ধান্ত আপনার। আপনি যদি এই ভিডিও থেকে মূল্যবান কিছু জেনে থাকেন তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, সঙ্গে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভয়েস অফ বেঙ্গল।